নতুন জয়েন করেছি চাকরিতে। মা বাবা গ্রামের বাড়িতে থাকে, আমাকে একাই বাসা নিয়ে থাকতে হয়। তাই রান্নাবান্না করার জন্য একটা কাজের মেয়ে রেখেছি, কিন্তু কখনোই তার চেহারা দেখিনি। প্রথম প্রথম সব ঠিক ছিল, তবে আমার গার্লফ্রেন্ড প্রায়ই বলে কাজের মেয়েটাকে তাড়িয়ে দাও। কাজকর্ম ভালো দেখে আমি তাড়াইনি, কিন্তু এখন মনে হচ্ছে প্রথম থেকে না রাখাই উচিত ছিল। এখন তাড়াতে চাইলেও মেয়েটা যায় না, যেন আমার মাথায় জাকিয়ে বসেছে। একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি রীতিমতো অবাক। এরপর যা হলো, আমার নাম ফাহিম। ফ্যামিলিতে মা বাবা আর আমি। বাবা মা গ্রামের বাড়িতে থাকে। বাবা একজন কলেজ টিচার, এখন রিটায়ার করেছে। আমি পড়াশোনা কমপ্লিট করে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। চাকরির সূত্রে আমাকে কলকাতা থাকতে হয়, তবে আমি কলেজ ইউনিভার্সিটি কলকাতায় কমপ্লিট করেছি। সেই সুবাদে একটা গার্লফ্রেন্ডও জুটিয়েছি। দেখতে বেশ একদম আমার মনের মতো। চোখ দুটো টানা টানা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, টিখালো নাক, ঘন কালো লম্বা কেশ, কোমর ছাড়িয়ে গেছে, যাকে বলতে এক কথায় বোঝায় সো বিউটিফুল। আজকাল এমন মেয়ের বয়ফ্রেন্ড হওয়া সত্যি সৌভাগ্যের। মেয়েটা আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে। এই দেখুন, শুধু ওর রূপের প্রশংসাই করে যাচ্ছি। ওর নামটা এখনো বলা হয়নি। ওর নাম বৃষ্টি। আমি ওকে ভালোবেসে বৃষ্টি বলে ডাকি, কারণ ওকে যে বড্ড ভালোবাসি আমি। সেই কলেজ শুরুতে বন্ধুত্ব, তারপর বছর না যেতেই একে অপরের প্রেমে পড়া। এতটা লম্বা জার্নিও আমার সঙ্গ দিয়েছে। চাকরিতে জয়েন করার পর থেকেই বৃষ্টি আমাকে খুব প্যারা দিচ্ছে। বারবার বলছি বিয়ে করতে। আমি বলেছি এত তাড়াতাড়ি না, আরও পরে। এদিকে চাকরিতে জয়েন করে একটা বাসা নিলাম, সবকিছু ঠিকঠাক হলো। কিন্তু আসল সমস্যা হলো আমি রান্না করতে জানি না। এখন রান্নার জন্য একটা মেয়ে চাই, সেটা আমি বৃষ্টিকে বললাম। সে বলে আশেপাশে খোঁজ করে দেখো, পেয়ে যাবে। ওর কথা মতো কয়েকজনের কাছে খোঁজ লাগালাম। সবাই বলে আমরা দেখছি, কয়েকদিন ম্যানেজ করে নাও। তাই আমি অপেক্ষা করতে লাগলাম। খাওয়া দাওয়া আপাতত হোটেলে চলছে। একদিন আমি বৃষ্টির সাথে কথা বলছি, এমন সময় কলিং বেলের শব্দ শুনে আমি বললাম তুমি রাখো, পরে কথা বলছি, কেউ এসেছে। এই বলে ফোন কেটে দিলাম। তারপর দরজা খুলে দেখলাম ইয়া লম্বা ঘুমটা দেওয়া এক মহিলা। আমি বললাম কি ব্যাপার, কাকে চান আপনি? মহিলাটা বলে এইটা কি ফাহিম স্যারের বাসা? আমি বললাম হ্যাঁ, এটা ফাহিমের বাসা, কিন্তু তার নামের শেষে স্যার নেই। তা আপনি কে? মহিলাটা বলে মোরে একজনে পাড়াইছে। আমি বললাম ও আচ্ছা, তা এমন করে ঘুমটা দেওয়া কেন? মহিলাটি বলে মোর স্বামী কইছে মানুষটা মইরা গেছে হে লাইগা, তো তাহার কথা অমান্য করতে পারি না। আমি বললাম তা এমন করে রান্না করতে পারবেন তো? মহিলাটি বলে হ পারুম। আমি বললাম কত টাকা নিবেন মাসে? মহিলাটি বলে আর কি কি কাম করা লাগবে? আমি বললাম আর কোনো কাজ নেই, কাপড় ধোয়া আর ঘর গোছানোর লোক আছে। মহিলাটি বলে তাহলে 2500 দিলেই হইব। আমি বললাম আচ্ছা, তাহলে কখন আসতে পারবেন? মহিলাটি বলে বেইন্নাকাল আর সন্ধ্যায় আইয়া রাইন্দা দিমোহানে। আমি বললাম 2 বেলা আসার দরকার নেই, একবার আসলেই হবে। মহিলাটি বলে মুই তো আমনের ধারে ডাবল টাকা চাই না। আমি বললাম আচ্ছা, কাল থেকে আসেন। মহিলাটি বলে অহন চা খাইবেন, 1 কাপ বানায়া দিমু? আমি বললাম না, দরকার নেই, আপনি এখন আসতে পারেন। মহিলাটি বলে দেই 1 কাপ বানাইয়া? আমি বললাম আচ্ছা দেন তাহলে, রান্নাঘর ওই দিকে। মহিলাটি বলে দিতাসি, আমনে খালি মোরে 5 মিনিট সময় দেন। বলেই রান্নাঘরে চলে গেল কাজের মেয়েটি। আমি ভাবছি যাক ভালোই, কাজের প্রতি মন আছে। আমি একটু বৃষ্টিকে ফোন দেই। ফোন বেজে গেল, কিন্তু ধরল না। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর চা দিল কাজের মেয়েটি। আমি চা মুখে দিয়ে দেখলাম চিনি কম। আমি বললাম কি ব্যাপার, চিনি এত কম দিচ্ছেন কেন? মহিলাটি বলে চিনি স্বাস্থ্যের লাইগা ভালা না, কাইল লাল চিনি আয়না রাইখেন। আমি তো অবাক হয়ে চা পান করে নিলাম। তারপর কাপ ধুয়ে রেখে মহিলাটি চলে গেল। মহিলাটি চলে যাবার পরপর বৃষ্টি আবার ফোন করল। আমি বললাম হ্যাঁ বলো। বৃষ্টি বলে কে এসেছিল? আমি বললাম কাজের বুয়া, বলেছিলাম না রান্নার লোক লাগবে, এসেছিল, কনফার্ম করে নিয়েছি। বৃষ্টি বলে নাম কি, কোথায় থাকে, কত টাকায় ঠিক করেছ? আমি বললাম 3000, কিন্তু নাম ঠিকানা তো জানা হয়নি। বৃষ্টি বলে তা জানবা কেন, বলেছিলাম তাড়াতাড়ি বিয়ে করো, তা উনি করবেন না, কোনো রাজের কাজ করবা কে জানে। এখন যদি মেয়ে চুরি করে পালায় তখন কি করবে? আচ্ছা বয়স কত মেয়েটার? আমি বললাম জানি না, আনুমানিক 27 কি 28। বৃষ্টি বলে বিবাহিতা? আমি বললাম স্বামী মারা গেছে। এই কথা শুনে বৃষ্টি রাগের সাথে বলে এই মেয়ে বাদ, অন্য কাউকে ঠিক করো। আমি বললাম না গো, এ মেয়ে অনেক স্বাস্থ্য সচেতন। বৃষ্টি বলে কাজের বুয়ারা সবসময় তেল দিয়ে সব তরকারি ডুবিয়ে রাখে, এরা আবার স্বাস্থ্য সচেতন হয় কিভাবে? আমি বললাম আজ আমাকে বলেছে। এই কথা বলার সাথে সাথে এরা বলে আমার শুনে কাজে নেই, রাখছি, বাই। আর শোনো, বিয়ের ডেট ফাইনাল করে তারপর ফোন করবা, এরকম অল্প বয়সী মেয়েদের বিশ্বাস নেই। আমি বললাম এই শোনো, হ্যালো হ্যালো, ধেত, লাইনটা কেটে দিল মেয়েটা। খুব রাগ করেছে, বড্ড ভালোবাসে তো, তাই হারানোর ভয় থাকে। আমি কি সেরকম ছেলে নাকি একটা বিবাহিত মেয়ের জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দেব? সেই দিন অনেকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করলো না। আমিও হতাশ হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম সকালে বুয়া হাজির। কলিং বেলের আওয়াজ শুনে ঘুম ঘুম চোখে দরজা খুলে বললাম ও আপনি, এত সকালে? নাস্তা বানানো লাগবে না। মহিলাটি বলে আপনি যান ঘুমান, মুই নাস্তা বানাইয়া ডাক দিই মোহনে, আর কাল থেকে মোড়ে উঠবে চাবি দিয়ে দিলেন, মুই দরজা খুলে ঢুক মোহনে, আমনেরে আর উঠা রাখবো না।
আমি ওর কথা শুনে ঘুমোতে চলে গেলাম। এদিকে ঘরদোর গুছিয়ে সকালের নাস্তা ও দুপুরের রান্না সেরে ফেললো মহিলাটি। তারপর আমাকে ডাকলো। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখলাম নাস্তা সাজানো। আমি দেখে অবাক, দেখে মনে হয় না কোনো কাজের মেয়ের কাজ এগুলো। আমি বললাম, আপনি এত সব কেন করেছেন? মহিলাটি বলে, আমনের লাইগা। আমি বললাম, আমার একার পেছনে এত সময় নষ্ট করলে অন্য বাসায় কাজ কখন করবেন? ও, ভালো কথা, আপনার নাম কি? মহিলাটি বলে, এই তো আর কোনো বাসায় কাম হরি না, মোর নাম পিঙ্কি। আমি বললাম, মানে এক বাসার কাজে আপনার মাস চলে যায়? পিঙ্কি বলে, না মানে অহনো আর কোনো বাসা পাই নাই। ও আচ্ছা, ফ্লাক্সে চাষি খাইয়া লইয়েন। আমি বললাম, পিঙ্কি বলে, আর সব থালা বাসন ধুইয়া দিন, মুই সন্ধ্যাকালে আইয়া ধুইয়া দিনু, মুই অহন যাই। আমি বললাম, ঠিক আছে যান। পিঙ্কি যেতেই আমি ভাবছি মেয়েটাকে ঠিক কাজের মেয়ে মনে হয় না। তারপর নাস্তা করে অফিসে চলে গেলাম। এভাবে 6 মাস চলে গেল। কাজের মেয়ের অতিরিক্ত যত্নের অত্যাচারে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। সকালে উঠে নাস্তা, স্বাস্থ্যসম্মত কম তেল দেওয়া খাবার, স্বাদের চেয়ে মানের দিকে খেয়াল বেশি। আমি এসব আর সহ্য করতে পারছি না। আবার মেয়েটাকেও তাড়াতে পারছি না। মেয়েটা মনে হয় জেকে বসে আছে। এদিকে প্রিয়াঙ্কা প্রতিদিন ঝগড়া বাঁধাচ্ছে। আমার মানসিক অবস্থা খারাপ। না, এবার বিয়ে করতেই হবে। একমাত্র প্রিয়াঙ্কা পারবে পিঙ্কিকে তাড়াতে। এমনই একদিন আমার এক বন্ধু ও তার বউ বেড়াতে এসেছে। আমাকে আগে থেকে ফোন করে বলেছে আসবে বলে। তাই আমি পিঙ্কিকে রান্না করতে বলেছি। সে তখন রান্নাঘরে ছিল। একটা জরুরি ফোন আসতেই কথা বলছিল। আর ঠিক তখনই আমার বন্ধুর বউ রান্নাঘরে ঢুকলো। পিঙ্কির কথা শুনে সে অবাক। বন্ধুর বউ বলে, এই মেয়ে তুমি কে? মতলব কি তোমার? পিঙ্কি বড় করে ঘুমটা টানা অবস্থায় বলে, ম্যাডাম মুই পিঙ্কি, এ বাসায় কাম হরি। তারপর তাদের মাঝে কি কথা হলো আর আমি জানি না। দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে ওরা বিদায় নিল। সন্ধ্যায় চিনি ছাড়া চা আর টোস্ট বিস্কুট দিয়ে বলে, স্যার খাইয়া লন। আমি বললাম, না আমি এসব খাবো না, আপনি দয়া করে কাল থেকে আর আসবেন না। পিঙ্কি বলে, কি কন স্যার, মুই তো আমনের। আমি বললাম, আপনি এত বেহায়া কেন, আমাকে একটু শান্তি দেন। এই বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাহিরে গিয়ে বৃষ্টিকে ফোন করি। বৃষ্টি ফোন ধরে বলে, কি হয়েছে বল। আমি বললাম, আমাকে বাঁচাও, এই বউ আমাকে মেরে ফেলবে। এমন ভাবে আমাকে খাওয়ায় মনে হয় যেন আমার বউ। বৃষ্টি রসিকতা করে বলে, বাহ ভালোই তো, কাজের মেয়েকে এখন বউ বানাও। আমি বললাম, তুমি একটু এসে দাঁড়িয়ে দাও না। বৃষ্টি বলে, তোমার সমস্যা তুমি মেটাও, আর আমাকে রাখতে হলে বিয়ে করে তারপর ডাকবা। ঠিক আছে, এখন ফোন রাখি, বাই। এই বলে ফোনটা কেটে দিল। আমি রাগে গজগজ করতে করতে বললাম, শালার বিয়ে, 1 সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করছি, দাঁড়াও। আমি বাবাকে ফোন করে বিয়ের ব্যাপারে সব বললাম। তারপর ফোন রেখে দিলাম। বাড়িতে বৃষ্টির কথা আগেই জানতো। বৃষ্টির বাড়িতেও আমার কথা জানে। তাই 1 সপ্তাহের ভিতরে বিয়ের তারিখ ঠিক হলো। আজ আমাদের বিয়ে। কোনো জাঁকজমক না করেই বিয়েটা সেরে ফেললাম। তবে বাসর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি। এই রাত জীবনে একবার আসে বলে। রাত 12টার দিকে ইরো বাসর ঘরে বসে আছে। অনেকদিন পর তার মনের আশা পূরণ হলো। সে তো মহা খুশি। আমি যে খুশি না এমনটা কিন্তু না। আমি অনেক খুশি। হয়তো বলবেন, এতদিন তাহলে বিয়ে করলাম না কেন? আসলে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। চাকরি হলেই তো আর হলো না। তার সাথে নিজের বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি সব করে বৃষ্টিকে বিয়ে করতে চেয়েছি। কারণ সে যেন আমার ঘরে এসে কোনো অভাব অনাটন বা কষ্টে না থাকে। কিন্তু তার যে তর্সে না। রিলেশনে আসার 1 বছর পর থেকেই প্রায় প্রতিদিনই বিয়ের কথা বলে। এমন একটা দিন নেই যে সে বিয়ের কথা বলেনি। প্রেম করেছি কম সময় হলো না তো, দেখতে দেখতে 8 বছর হয়ে গেল। এই 8 বছর পর বিয়ে করলাম। হয়তো আমি ইরোকে আরো 1 বছর ঘুরিয়ে রাখতাম, কিন্তু কাজের মেয়ে পিঙ্কির স্বাস্থ্য সচেতনের অত্যাচার থেকে বাঁচার জন্য বিয়েটা এত তাড়াতাড়ি করতে হলো। একটা মজার বিষয় হলো, আজ আমার বিয়ের দিন, অথচ পিঙ্কি আসেনি। হয়তো কোনো কাজে আটকে গেছে, নিশ্চয়ই কাল আসবে। এইসব ভাবছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভুলেই গেছে আমার জন্য ইরো ওয়েট করছে বাসর ঘরে। সমবেত হইল আমার এক বন্ধুর কথায়। সেজান বলে, কিরে দোস্ত, এখানে দাঁড়িয়ে এত কি ভাবছিস? আজ বৃষ্টির সাথে কি করবি তাই? দেখ দোস্ত, আমি তো আগে বিয়ে করেছি, তাই আমার অভিজ্ঞতা তোর থেকে বেশি। আমি তোকে কিছু শিখিয়ে দিই। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ও বলে গেল সব। আমি আহামুকের মতো সব মনোযোগ দিয়ে শুনছি, যেন আমি কিছুই জানি না। সেজান কথা শেষ করে বলে, এবার বুঝলি কিভাবে কি করবি? আমি বললাম, বুঝলাম, বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। এই বলে দাঁড়িয়ে রইলাম। সেজান বলে, আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? বুঝেছিস যখন তাহলে যা বাসর ঘরে। এমনিতেও বৃষ্টিকে 7-8 বছর অপেক্ষা করিয়েছিস। বাসর রাতে অন্তত একটু তাড়াতাড়ি যা, তা না হলে কিন্তু আজ বাসর রাত করতে দেবে না তোকে। আমি বললাম, তুই ঠিক বলেছিস, এমনিতে মেয়েটা যে রাগী, সে আমার ওপর। আমি ওর দিকে তাকিয়ে বসে বসে এসব ভাবছি। এদিকে বৃষ্টি উপহারটা খুলে ফেলেছে। ভেতরে একটা গোল্ডের বক্স। বক্সটা দেখে বৃষ্টির চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশি মনে বক্সটা খুলল। খুলে তো আরো অবাক হয়ে গেল, কারণ এটা তার পছন্দের রিং। আজ থেকে 2 সপ্তাহ আগে আমি আর বৃষ্টি ঘুরতে বেরিয়েছিলাম। সে কিছু শপিং করবে বলে একটা মার্কেটে গেলাম। সেখানে ঘুরতে ঘুরতে জুয়েলার্সের দোকানে এই ডায়মন্ডের রিংটা পছন্দ করে। ঘুরে ফিরে 4 বার পড়েছে রিংটা। যতবার পড়েছে ততবার বলেছে, দেখো রিংটা আমার হাতে মানিয়েছে না? সত্যি খুব মানিয়েছিল ওর হাতে, কিন্তু সাহস করে বলতে পারছে না আমাকে এটা কিনে দিতে, কারণ রিংটার মূল্য ছিল 1 লক্ষ টাকার মতো। তাই বলেনি। আমি চাইলে কিনে দিতে পারতাম তখন, কিন্তু দেইনি, কারণ আজকের রাতে ওকে উপহার দেবো বলে। ইরো রিং হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। তারপর উল্লাসে ফেটে পড়ে বলে, আরে এটা তো সেই রিং যেটা সেদিন পছন্দ করেছিলাম। তুমি এটা আমার জন্য এনেছো? আমি বললাম, হ্যাঁ তোমার জন্য। আমি সেই দিনই বুঝতে পেরেছি রিংটা তোমার পছন্দ হয়েছে, তাই কিনে এনে রেখে দিয়েছিলাম আজ তোমাকে দেবো বলে।
ইরো রিংটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, পরিয়ে দাও। আমি ওর হাত থেকে রিংটা নিয়ে ওকে পরিয়ে দিলাম। তারপর ইরো হাতের দিকে তাকিয়ে থেকে বলে, অনেক দাম নিয়েছে তাই না? আমি বললাম, ডায়মন্ড বলে কথা, দাম তো হবেই। বৃষ্টি বলে, কত হয়েছে গো? আমি বললাম, তা জেনে তুমি কি করবে? বৃষ্টি বলে, আহা এমন করছো কেন, বলো না কত নিয়েছে। আমি বললাম, পুরো 1 লক্ষ। এই কথা শুনে বৃষ্টি চমকে উঠে বলে, কি 1 লক্ষ? এত টাকা তুমি কোথায় পেলে? আমি রসিকতা করে বললাম, কোথায় পাবো, চুরি করেছি। আমি তো কিপটে তাই না, তাই নিজের পকেট থেকে দিতে চাইলাম না, বাধ্য হয়ে চুরি করে এনেছি। বৃষ্টি বলে, দেখো একদম মজা করবে না, আমি জানি তুমি কিনেছো এটা, তুমি আমাকে এত এত ভালোবাসো। আমি বললাম, আমি তো কিপটে, ভালোবাসবো কি করে? ইরো আমার গলা জড়িয়ে বলে, এই রাগ করছো কেন, আমি তো এমনি বলেছি। আমি বললাম, হয়েছে হয়েছে, এখন আর মাখন লাগাতে হবে না, একটু আগে যখন উপহার নেই বলেছি তখন তো যা ইচ্ছে নয় তাই বললে। বৃষ্টি বলে, সরি গো, রাগ করো না, দেখো ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সে কখন থেকে আমরা একে অপরের সাথে ঝগড়া করে যাচ্ছি, এবার না হয় সবকিছু রীতি টানি। বৃষ্টির কথা ধরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি, সত্যি রাত 2:30 বাজে। 11:30 বাজে রুমে এসেছি, তখন থেকে দুজনের মাঝে খুঁটিনাটি শুরু হয়েছে। না, যত বলবো তত বাড়বে কথা। আমি ওকে ছাড়িয়ে আমার সামনে বসালাম, তারপর ওর চোখে চোখ রেখে বললাম, উপহার পছন্দ হয়েছে? বৃষ্টি আমার হাত দুটো শক্ত করে ধরে বলে, খুব পছন্দ হয়েছে। আমি বললাম, তুমি খুশি তো? বৃষ্টি বলে, হ্যাঁ আমি খুশি, তোমাকে পেয়ে আমি যেন স্বর্গ পেয়েছি। কতদিনের স্বপ্ন আমার, তোমার বউ হব, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি বললাম, স্বপ্ন কি তোমার একার ছিল? আমিও তো তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। বৃষ্টি বলে, ইস, আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কি মিথ্যে কথা। এতই যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো, তাহলে বিয়ে করতে চাইছিলে না কেন? আমি বললাম, আহা রাগ করছো কেন, আমি তো সবকিছু ঠিক করে তোমাকে বিয়ে করতে চেয়েছি, যাতে এখানে এসে তোমার কোনো কষ্ট না হয়। বৃষ্টি বলে, কিসের কষ্ট বলো তো, তোমার কি কোনো কিছুর অভাব আছে যে আমি আসলে কষ্ট পেতে হবে? আসলে বিয়ে না করাটা হচ্ছে তোমার একটা বাহানা, বুঝেছো? আমি সব বুঝি। আমি বললাম, ক্ষমা করো লক্ষ্মীটি, এত সুন্দর বাসর ঘরে বসে তোমার সাথে তর্ক করতে পারবো না। এই রাত জীবনে একবার আসে, আর সেই রাত শুধু একে অপরকে ভালোবাসবো, তাই এখন চুপ করো। হলাম সঙ্গমে, বেশ অনেকটা সময় ধরে আমরা একে অপরকে ভালোবাসলাম। একসময় দুজনে ক্লান্ত হয়ে পড়ি, তারপর একে অপরকে বুকে নিয়ে শুয়ে থাকি। বৃষ্টি আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর বাকিটা রাত আমরা গল্প করে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিলাম। ভোরের দিকে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ইরো আর ঘুমাতে পারল না। সে ফ্রেশ হয়ে বসে রইল, কারণ তার নতুন বিয়ে হয়েছে। এই বাড়িতে আজ ওর প্রথম দিন, বাড়ি ভর্তি মেহমান, মা বাবা সবাই আছে। কখন হঠাৎ কে ডাকে বা নতুন বউকে কেউ দেখতে আসতে পারে, তাই সে আর ঘুমায়নি। বেচারি সারা রাত জেগেছিল আমার সাথে। জেগেছিল বলতে আমি জাগিয়ে রেখেছি, কারণ বাসর রাত বলে কথা, এই রাত তো আর বারবার আসে না, তাই আর কি। আপনারা তো বুঝতেই পারছেন। আমি উঠলাম খুব বেলা করে, তখন প্রায় দুপুর 12টা। দেখি বৃষ্টি বসে আছে আমার পাশে, মাথার চুলগুলো পিঠের উপর মেলে রেখেছে। অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে ওর মুখে। কাল দেখলাম একরকম, আজ দেখছি অন্যরকম। বিয়ের পর কি মানুষ দিন দিন পরিবর্তন হয়? মনে হয় তাই, নাকি আমার চোখের ভুল? আমি বৃষ্টির কোমর জড়িয়ে ধরি। বৃষ্টি বলে, এই কি করছো, ওঠো বলছি, দুপুর 12টা বাজে। আমি বললাম, এমন করছো কেন, একটু আসো না, জড়িয়ে ধরি। বৃষ্টি বলে, ইস শক্ত কত, সারা রাত বুকে রেখেও কি স্বাদ মেটেনি? আমি বললাম, স্বাদ মেটার কথা বলছো লক্ষ্মী? সারা জীবন বুকে রেখে আদর করলেও ভুরা বেড়া, বুঝেছো? এখন আসো না প্লিজ। বৃষ্টি বলে, এমন করো না জান, রাতে যা বলবে তাই শুনবো, কিন্তু এখন এমন করো না, বাড়ি ভর্তি মেহমান, সবাই আছে, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি মনে কষ্ট নিয়ে বললাম, ঠিক আছে, রাতে কিন্তু ছাড়বো না বলে রাখছি। এরপর ফ্রেশ হয়ে নিলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমি মনে মনে একটা কথা ভেবে আশ্চর্য হলাম, আমার বিয়ের দিন থেকে এই পর্যন্ত পিঙ্কি আর আসেনি। কি মজার বিষয় তাই না? আমার তো বেশ আনন্দ হতে লাগলো। বিয়ে করলাম আর কাজের মেয়ের হাত থেকে ছুটি পেলাম, কিন্তু ভাগ্যে মনে হয় আরো কিছু ছিল। একদিন আমি বৃষ্টিকে বললাম, কি ব্যাপার বৃষ্টি, পিঙ্কি যে আর আসছে না? আমার কথা শুনে বৃষ্টি তেলে বেগুনে জ্বলে ওঠে। পিঙ্কির কথা বলতে সে সহ করতে পারলো না। হঠাৎ সে যা করলো, আমি দেখে হতভ্রমের মতো দাঁড়িয়েছিলাম সেখানে। কি বলবো বুঝে উঠতে পারছি না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে।